নমস্কার, ভূগোল শিক্ষা চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে দ্বিতীয় পর্বের আলোচনায় ভূগোল পাঠের বিষয়বস্তু হল বায়ুমণ্ডলের তাপ, উষ্ণতা ও বিশ্ব উষ্ণায়ন। ইনসোলেশন। সূর্যের বহিঃপৃষ্ঠের উষ্ণতা ৬০০০ ডিগ্রি সেলসিয়াস। সূর্য থেকে নির্গত সৌররশ্মির ২০০ কোটি ভাগের ১ ভাগ মাত্র পৃথিবীতে এসে পৌঁছায়, যা ক্ষুদ্র তড়িৎচুম্বকীয় তরঙ্গ নামে পরিচিত। এই ক্ষুদ্র তড়িৎচুম্বকীয় তরঙ্গ প্রতি সেকেন্ডে ২,৯৭,০০০ কিলোমিটার বেগে পৃথিবীতে আসে। একেই সূর্যরশ্মির তাপীয় ফল বা ইনসোলেশন বলা হয়ে থাকে। ইনসোলেশনের নিয়ন্ত্রকগুলি একবার দেখিয়ে নিই। সূর্যরশ্মির পতন কোণ, সূর্য থেকে পৃথিবীর দূরত্ব, আবহমণ্ডলের স্বচ্ছতা ও দিবাভাগের দৈর্ঘ্য। পৃথিবীতে তাপের সমতা। পৃথিবীতে যে সূর্য থেকে আগত সৌররশ্মির ২০০ কোটি ভাগের ১ ভাগ এসে পৌঁছায় তাকে শতকরা ১০০% হিসাবে দেখানো হয়ে থাকে। সেই ১০০%ই কিন্তু পৃথিবী থেকে ফিরে যায়। আগত সৌররশ্মিকে আমি এখানে লাল কালি দিয়ে দেখিয়েছি, আর পার্থিব বিকিরণ ও প্রতিফলনকে আমি নীল কালি দিয়ে দেখিয়েছি। এখানে আমি দেখতে পাচ্ছি যে আগত সৌররশ্মির ৩৫% আসছে, তা সরাসরি ফিরে যাচ্ছে। এই ৩৫%কে বলে অ্যালবেডো, যেটা কিনা বাতাসকে গরম করার আগেই বা পৃথিবীপৃষ্ঠকে পৌঁছানোর আগেই তা ফিরে যাচ্ছে। একে আমরা অ্যালবেডো বলছি। এই অ্যালবেডো মূলত ২৫% হয় বাতাসে উপস্থিত মেঘের দ্বারা, 2% হয় স্থলভাগ থেকে। মানে ২৫% মেঘের দ্বারাই বিকিরিত হচ্ছে, প্রতিফলিত হয়ে ফিরে যাচ্ছে, আর 2% হচ্ছে স্থলভাগ থেকে ফিরে যাচ্ছে। এই ৩৫% অ্যালবেডো। বাকি 14% আগত সৌররশ্মি পৃথিবীতে আসছে, বায়ুর দ্বারা 14% শোষিত হয়ে যাচ্ছে। মানে পৃথিবীতে আসার সময় বায়ুর দ্বারা তা 14% সেটা কিনা অ্যাবজর্ব করছে, শোষিত হয়ে যাচ্ছে। ঠিক আছে, সেটাও আবার কিন্তু ফিরে যাচ্ছে। এরপরে বাকি থাকছে 51% বা 51%। এই 51% বা 51% ক্ষুদ্র তরঙ্গরূপে পৃথিবীতে আসছে। সেটাকে যদি আমি 34% আর 17% হিসাবে ভাগ করি, এই 51% মধ্যে 34% ভূপৃষ্ঠে প্রত্যক্ষভাবে আসছে, আর 17% আলোক বিচ্ছুরণের প্রভাবে পরোক্ষভাবে আসছে। এই ক্ষুদ্র তরঙ্গরূপী 51% যে রশ্মি, তা কিন্তু বৃহৎ তরঙ্গরূপে ফিরে যাচ্ছে। এই সময় বৃহৎ তরঙ্গরূপে ফিরে যাওয়ার সময় আমি সেটাকে যদি শতকরা হিসাবে ভাগ করি, 23% প্লাস 19% প্লাস 9%। 23% হচ্ছে পার্থিব বিকিরণ হচ্ছে, অর্থাৎ পৃথিবীতে আসছে, ওখান থেকে বিকিরিত হয়ে ফিরে যাচ্ছে। 19% হচ্ছে বাষ্পীভবন, আর 9% হচ্ছে পরিচালনের মাধ্যমে ফিরে যাচ্ছে। পরবর্তী আলোচনায় আমরা বিকিরণ, পরিচালন এগুলো কিভাবে হচ্ছে সেটা আমরা দেখব। তার মানে এখানে দেখতে পেলাম যে 100% সৌররশ্মি পৃথিবীতে আসছে, সেই 100%ই কিন্তু ফিরে যাচ্ছে। এটাকেই আমরা পৃথিবীতে
তাপের সমতা বলছি। ক্ষুদ্র তরঙ্গরূপে আসছে, বৃহৎ তরঙ্গরূপে ফিরে যাচ্ছে। 35% আসছে অ্যালবেডো, 35% এসে 35% ফিরে যাচ্ছে, সেটাকে আমরা অ্যালবেডো বলছি। 14% হচ্ছে বায়ুর দ্বারা অ্যাবজর্ব হচ্ছে, আর বাকি 51% ক্ষুদ্র তরঙ্গ এসে 51% বৃহৎ তরঙ্গরূপে ফিরে যাচ্ছে। এরপরে আমরা দেখব বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার পদ্ধতি। বায়ুমণ্ডল 3টি পদ্ধতিতে উত্তপ্ত হয়ে থাকে মূলত। সেটি হলো বিকিরণ, পরিবহন ও পরিচালন পদ্ধতি। বিকিরণ পদ্ধতিতে কি হয়, সৌররশ্মি ক্ষুদ্র তরঙ্গরূপে পৃথিবী পৃষ্ঠে আসে এবং বৃহৎ তরঙ্গরূপে ফিরে যায়। এক্ষেত্রে কিন্তু কোনো মাধ্যমের প্রয়োজন হয় না, সরাসরি বা ডাইরেক্ট আসছে এবং ডাইরেক্টলি ফিরে যাচ্ছে। এরপরে আসছে পরিবহন। পরিবহন প্রক্রিয়াটা হলো পাশাপাশি অণুর স্পর্শের মাধ্যমে উষ্ণতার অপসারণ, মানে একটা অণু থেকে আরেকটা অণুতে তাপের সঞ্চালন হচ্ছে। বাতাসে উপস্থিত একটা অণু থেকে আরেকটা অণুতে তাপের সঞ্চালন হচ্ছে। এইটাকেই আমরা পরিবহন পদ্ধতি বলছি। এরপরে আসি পরিচলন। পরিচলন বা বায়ুর উলম্ব সঞ্চালন। বায়ুর উলম্ব সঞ্চালনের মাধ্যমে বাতাস কিন্তু উত্তপ্ত হচ্ছে, এইভাবে যাচ্ছে, এইভাবে এটা সার্কুলেট করছে, গোল করে সার্কুলেট করছে, উলম্ব সঞ্চালন হচ্ছে। এইটা হচ্ছে মূলত 3টে পদ্ধতি, বিকিরণ, পরিবহন এবং পরিচালন পদ্ধতি। এছাড়াও আনুভূমিকভাবে বায়ুতে তাপের সঞ্চালন হয়ে থাকে। আনুভূমিকভাবেও বায়ুতে তাপের সঞ্চালন হয়ে থাকে। এইভাবে প্যারালালি ওয়েতে বাতাসটা যায়। একে অ্যাডভোকেশন বলে। যেমন গ্রীষ্মকালে যে লু প্রবাহ আমরা দেখতে পাই তা কিন্তু এই অ্যাডভোকেশনের অন্তর্ভুক্ত। এই হলো বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার 3টে পদ্ধতি। তাপমণ্ডল বা হিট জোন। এখানে আমি নিরক্ষরেখা, কর্কটক্রান্তি রেখা, সুমেরুবৃত্ত, মকরক্রান্তি রেখা ও কুমেরুবৃত্তকে আলাদা কালি দিয়ে দেখিয়েছি বোঝার সুবিধার্থে, আর তাপমণ্ডলগুলোকে আলাদাভাবে রং করেছি। তাপমণ্ডল হচ্ছে পৃথিবীকে উষ্ণতার তারতম্য অনুযায়ী কয়েকটি ভাগে ভাগ করা হয়, যথাক্রমে উষ্ণমণ্ডল, নাতিশীতোষ্ণমণ্ডল ও হিমমণ্ডল। উষ্ণমণ্ডল কোন জায়গাটা দেখি, নিরক্ষরেখা থেকে 0 ডিগ্রি নিরক্ষরেখা থেকে 23 ডিগ্রি 30 মিনিট উত্তর কর্কটক্রান্তি রেখা, 23 ডিগ্রি 30 মিনিট দক্ষিণ মকরক্রান্তি রেখা পর্যন্ত যে অঞ্চলটা, সেইটা কিন্তু উষ্ণমণ্ডল, সেটা কিন্তু উষ্ণমণ্ডলের অন্তর্গত। তারপরে 23 ডিগ্রি 30 মিনিট উত্তর কর্কটক্রান্তি রেখা থেকে 66 ডিগ্রি 30 মিনিট উত্তর সুমেরুবৃত্ত পর্যন্ত অঞ্চল কিন্তু নাতিশীতোষ্ণ মণ্ডলের অন্তর্গত। আবার যথাক্রমে 23 ডিগ্রি 30 মিনিট দক্ষিণ মকরক্রান্তি রেখা থেকে কুমেরুবৃত্ত 66 ডিগ্রি 30 মিনিট দক্ষিণ পর্যন্তও কিন্তু নাতিশীতোষ্ণ মণ্ডল। নিরক্ষরেখা বরাবর উষ্ণমণ্ডল হওয়ার কারণ এখানে সূর্য লম্বভাবে কিরণ দিচ্ছে, আর নাতিশীতোষ্ণ মণ্ডল হওয়ার কারণ এখানে সৌররশ্মি তির্যকভাবে পড়ছে। আর হিমমণ্ডল এরপরে হচ্ছে হিমমণ্ডল। সুমেরুবৃত্ত থেকে উত্তর মেরু বা সুমেরু পর্যন্ত, অর্থাৎ 66 ডিগ্রি 30 মিনিট উত্তর থেকে 90 ডিগ্রি উত্তর পর্যন্ত হচ্ছে হিমমণ্ডল। আবার এখানে 66 ডিগ্রি 30 মিনিট কুমেরুবৃত্ত থেকে দক্ষিণ মেরু 90 ডিগ্রি পর্যন্ত হচ্ছে হিমমণ্ডল। এখানে সৌররশ্মি খুব
কম বিকিরিত হচ্ছে, যার জন্য এই জায়গাটা কিন্তু আমরা কুমেরু প্রদেশ ও সুমেরু প্রদেশ পাচ্ছি। তাহলে যথাক্রমে তাপমণ্ডল কটা পেলাম? উষ্ণমণ্ডল, নাতিশীতোষ্ণমণ্ডল ও হিমমণ্ডল। উষ্ণমণ্ডল, নাতিশীতোষ্ণমণ্ডল ও বিশ্ব উষ্ণায়ন, গ্রিনহাউস গ্যাসের ভূমিকা। বিশ্ব উষ্ণায়ন শব্দটির সঙ্গে আমরা কম বেশি সবাই পরিচিত। গ্রিনহাউস গ্যাসগুলি বিশ্ব উষ্ণায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেগুলি হল কার্বন ডাইঅক্সাইড CO2, ওজোন O3, জলীয় বাষ্প H2O, মিথেন CH4 ও ক্লোরোফ্লুরোকার্বন CFC। CO2 আমরা কোথা থেকে পাচ্ছি? জীবাশ্ম জ্বালানির ব্যবহার বৃদ্ধি। এখানে CO2 উষ্ণায়নে 49% ভূমিকা পালন করছে। ওজোন বা O3 পাই বায়ু ও জল সংশোধন করার যন্ত্র থেকে। ওজোন 13% বিশ্ব উষ্ণায়নে ভূমিকা পালন করছে। জলীয় বাষ্প, অস্বাভাবিক উষ্ণতা বৃদ্ধি পেলে জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি পায়। এই জলীয় বাষ্প 10% বিশ্ব উষ্ণায়নে সহায়তা করে। মিথেন CH4 জলাভূমি, ধানের জমি ও জৈব পদার্থের পচন থেকে আমরা কিন্তু এই মিথেন গ্যাসটা পাই, যা বিশ্ব উষ্ণায়নে 28% ভূমিকা পালন করে। আর CFC বা ক্লোরোফ্লুরোকার্বন, যা কিনা দৈনন্দিন ব্যবহৃত রেফ্রিজারেটর, হিমঘর থেকে নির্গত হয়, এটাও 14% ভূমিকা পালন করে বিশ্ব উষ্ণায়নে। বিশ্ব উষ্ণায়ন বর্তমান সভ্যতায় একটি গুরুত্বপূর্ণ ঘটনা, যা কিনা উত্তরোত্তর পৃথিবীর উষ্ণতাকে বাড়িয়ে তুলছে। আর এই বিশ্ব উষ্ণায়নে এই সমস্ত গ্রিনহাউস গ্যাসগুলির ভূমিকা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার আসি বিশ্ব উষ্ণায়নের প্রভাব। মেরু অঞ্চলের বরফ গলন ও পার্বত্য হিমবাহের গলন। মেরু অঞ্চলের বরফ গলন। উত্তর মেরু প্রদেশে পতিত হওয়া এশিয়ার উত্তরবাহিনী নদীগুলি বন্যা প্রবণতা এই গলনের ফলে কিন্তু বৃদ্ধি পেয়েছে। পশ্চিম আন্টার্কটিকার বরফের চাদরের ধারগুলো প্রতি বছর 400 ফুট করে ডুবে যাচ্ছে। চীনের টিয়েনশান পর্বতের হিমবাহ গত 40 বছরে প্রায় 25% গলে গেছে। তাহলে বিশ্ব উষ্ণায়নে মেরু অঞ্চলের বরফ ও পার্বত্য হিমবাহের গলনের ফলে কী কী পরিবর্তন ঘটছে তা আমরা জানলাম। সমুদ্রতলের উচ্চতা বৃদ্ধি। বরফ গলনের ফলে অটোমেটিক্যালি সমুদ্রতলের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। 100 বছরে হিমবাহের গলনের ফলে সমুদ্র জলের উচ্চতা প্রায় 10 থেকে 25 সেন্টিমিটার হারে বেড়েছে। বিজ্ঞানীদের আশঙ্কা এই শতাব্দীতে উচ্চতা আরও 15 সেমি থেকে 1 মিটার বেড়ে যাবে। জলতল 1 মিটার বাড়লে মিশরের শতকরা 1 ভাগ ভূমি ও বাংলাদেশের শতকরা 17.5 ভাগ ভূমি জলের তলায় চলে যাবে। বিশ্ব উষ্ণায়নের প্রভাবে অধঃক্ষেপণের পরিবর্তন ঘটে। যেহেতু উষ্ণতার পরিবর্তন ঘটছে, উষ্ণতার পরিবর্তনের সাথে সাথে জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতাও পরিবর্তন ঘটছে, যার জন্য যে অঞ্চলে অধঃক্ষেপণ বা বৃষ্টিপাত যে পরিমাণ হওয়ার কথা তা না হয়ে অন্য অঞ্চলেও কিন্তু বৃষ্টিপাত ঘটাচ্ছে। এটা কিন্তু একটা বিশ্ব উষ্ণায়নের গুরুত্বপূর্ণ প্রভাব। কৃষি পদ্ধতির পরিবর্তন।
অধঃক্ষেপণের পদ্ধতি পরিবর্তনের সাথেই কৃষি পদ্ধতি পরিবর্তন রিলেটেড, কারণ অধঃক্ষেপণ বৃষ্টিপাত কম হলে কৃষি কম হবে, বা বৃষ্টিপাত অতিরিক্ত হলে কৃষির ক্ষেত্রেও কিন্তু ক্ষতি হবে। তাহলে কৃষি পদ্ধতিতেও পরিবর্তন ঘটেছে। কৃষি পদ্ধতির পরিবর্তন হলে অটোমেটিক্যালি শস্য উৎপাদনে হ্রাস ও বৃদ্ধি কিন্তু ঘটে। তাহলে বিশ্ব উষ্ণায়নের প্রভাব কি কি হতে পারে তা আমরা এই পর্বে আলোচনা করলাম। দ্বিতীয় পর্বের আলোচনার দ্বারা আজকে বায়ুমণ্ডলের তাপ, উষ্ণতা ও বিশ্ব উষ্ণায়নের প্রভাব সম্পর্কে যথাযথ আলোচনা করার চেষ্টা করেছি। ভিডিও স্বল্প পরিসরের কারণে সমস্তটা ব্যাখ্যা করা সম্ভব নয়, তবুও যদি কোনো জিজ্ঞাসা থাকে তবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর বাকি তথ্য ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে। অবশ্যই পরবর্তী বিষয় সম্পর্কিত জানতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।